অমিত শাহ বলে দিয়েছে 200, ওরা তো জানে ওরা 20টা পাবে, এবার এই 180টা কী করে করবে? তাই রাতের অন্ধকারে পাঁচিল টপকাও, অন্ধকারের মধ্যে ঢুকে যাও স্ট্রং রুমে। এই সব করে কি কোনো লাভ আছে? পড়াশোনা না করলে তুমি যতই খাতা টোকো, পরীক্ষায় গিয়ে তুমি ফেল করবে। নির্বাচন কমিশন প্রতিদিনই ধরা পড়ে এবং স্বচ্ছ স্পষ্টভাবে আমরা দেখতে পাই তার শয্যাসঙ্গী বিজেপির সঙ্গে সে বহুবার ধরা পড়েছে। গেরুয়া ঝান্ডাধারী নির্বাচন কমিশন রাতের অন্ধকারে কি কাজ করে, আর কয়েক ঘন্টা পরে মানুষ পরিষ্কার জানতে পেরে যাবে কি হবে না হবে। শুভেন্দু অধিকারীকে হয়তো সন্ন্যাসে যেতে হবে, এটা তার জন্যই মঙ্গল, কারণ তিনি যার হাই ব্লাড প্রেশার নিয়ে ঘুরছে, আমাদের আতঙ্ক, আমাদের আশঙ্কা না নার্ভ টার্ভ ফেটে টেটে যায়। সাধারণ পথ চলতি মানুষ জানে যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, নেতানিয়াহু বলেছে, খামেনি বলেছে, আর কে কে বললে মোদি অমিত সেটা বুঝবে। আর আমাদের যে অপদার্থ বিদেশ মন্ত্রী, ঠিক আছে, সে বুঝবে যে একটা ঘটনা ঘটবার এই সংকটটা আসবে। আমি জানি না জয়শঙ্কর কোন পরীক্ষা পাস করে উঠেছে, কারণ সবাই জানে হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষে কতটা তেল আর গ্যাস আসে, সেটা জয়শঙ্কর জানতো না, হয়তো সেও টুকে পাস করেছে, ওই রাতের অন্ধকার ইভিএম চুরি করে পাস করেছে। দাদা, একের পর এক প্রার্থীর অভিযোগ স্ট্রং রুম নেই, সেখান থেকে নথি চুরি হচ্ছে বা ইভিএম এর যে ভোট সে কারচুপি হচ্ছে অভিযোগ করছে, কুণাল ঘোষ করছে, শ্রেয়া পান্ডে করছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিল। কি বলবেন? দেখুন, বিজেপি জিতবে না হারবে তার জন্য আমাদেরকে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, কিন্তু একটা জিনিস তো স্পষ্ট, যে স্ট্রং রুমে কারচুপি করার জন্য বিজেপিকে গুজরাট থেকে লোক নিয়ে আসতে হয়। এখানে কতটা সংকট একটা দলের, যে এখানে একটা কারচুপি করার জন্য তাকে সুদূর গুজরাট থেকে ট্রেনে করে লোক নিয়ে আসতে হচ্ছে, তার এখানে কোনো লোক নেই। এখান থেকে একটা জিনিস স্পষ্ট, বিজেপির কি দেউলিয়া দশা। আজকে একটা মানুষকে রাতের অন্ধকারে দেওয়াল টপকাতে হচ্ছে, একটা মানুষকে লুকিয়ে স্ট্রং রুমে ঢুকে কারচুপি করতে হচ্ছে, তার কারণ অমিত শাহ বলে দিয়েছে 200, ওদিকে 92 1 কোটি বলে দিয়েছিল এসআইআরে। জ্ঞানেশ কুমারের রাতের ঘুম চলে গেছিল, অনেক কষ্টে টেনে টুনে সব জালিয়াতি করে সে 92 লক্ষ অব্দি পৌঁছাতে পেরেছে। এবারে অমিত শাহ বলে দিয়েছে 200, ওরা তো জানে ওরা 20টা পাবে, এবার এই 180টা কী করে করবে? তাই রাতের অন্ধকারে পাঁচিল টপকাও, অন্ধকারের মধ্যে ঢুকে যাও স্ট্রং রুমে। এই সব করে কি কোনো লাভ আছে? পড়াশোনা না করলে তুমি যতই খাতা টোকো, পরীক্ষায় গিয়ে তুমি ফেল করবে। আজ পর্যন্ত পরীক্ষার খাতা টুকে ফার্স্ট হতে আমরা কাউকে দেখিনি। বিজেপি যদি ভাবে যে ইভিএম কারচুপিটাই করে ওরা জিতবে, ওরা জিততে পারবে না। বিজেপির পশ্চিমবঙ্গে যে লোকবল, তাতে একটা পৌরসভাও তারা চালাতে পারবে না। বিজেপি কিন্তু এখনও একটা পৌরসভা চালায় না পশ্চিমবঙ্গে। সিপিএমের কাছে একটা পৌরসভা আছে, বিজেপির কাছে কোনো পৌরসভাও নেই। তারা মনে করছে তারা বিধানসভা পুরো পশ্চিমবঙ্গ সরকারটা চালিয়ে দেবে। 2.5 লক্ষ কেন আনতে হলো? আজকে 77-এ যখন বামফ্রন্ট সরকার এলো, তার তো 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়েনি। 11 সালে তৃণমূল এসছে, তারও তো 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়েনি। প্রত্যেকটাই মানুষের রায় নিয়ে লড়াই করে, তখনও তাদের লড়াই করতে হয়েছে, তখনও খুনোখুনি হয়েছে, তখনও গুন্ডামি হয়েছে। কিন্তু তাদের এটা লাগছে কেন? লোক নেই তাদের কোনো লোক নেই, তাদের কোনো সমর্থন নেই। আর্টিফিশিয়ালি সরকারের যে টাকা, সরকারের যে লোক, সেসব ব্যবহার করে তারা চেষ্টা করছে একটা আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে একটা পরিস্থিতি তৈরি করতে, যাতে তারা সরকারে যেতে পারে। ওভাবে হয় না। মানুষ যাদের সঙ্গে নেই, যাদের সঙ্গে কোনো সমর্থন নেই, এভাবে কৃত্রিমভাবে কোনো দিনও আজ পর্যন্ত কোথায় হয়েছে আমি জানি না, বাংলার মাটিতে কখনো হয়নি। আর বাংলার মাটিকে বন্দুকের নল দেখিয়ে যদি অমিত শাহ ভাবে দখল করবে, বন্দুকের নল অনেক লম্বা লম্বা বড় বড় আমরা দেখে বড় হয়েছি। ব্রিটিশ আমলে আমরা ব্রিটিশদের বন্দুকের নলের বিরুদ্ধে লড়াই করেই আমরা স্বাধীনতা পেয়েছি। এটা গুজরাট নয় যে বন্দুক দেখে আমরা ঘরে লেংটি দূরের মতো ঢুকে যাব। এই মাটি বন্দুক দেখলে আরও বুক চিতিয়ে বেরিয়ে আসে। তো আমরা দেখলাম 2.5 লক্ষ সেনা, সাজোয়া গাড়ি, হেলিকপ্টার, এত কিছুর পরেও 92% মানুষের ভোট। ভারতবর্ষের গণতন্ত্রে এত পার্সেন্টেজ ভোট কখনো কোথাও হয়নি। অন্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার পর বিজেপি 5%, 6% করে রাতের অন্ধকারে ভোট বাড়িয়ে নেয়।
পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে 92% মানুষই ভোট দিয়েছে, এবার ওরা বাড়াবে কী করে তারা বুঝতে পারছে না, তাদের কমানোর কথা ভাবতে হচ্ছে। বাড়ানোর তো জায়গাই নেই, খেয়ে নিচে জায়গাটা। তো এই হলো অবস্থা। তো এই সব করে লাভ নেই। আর কয়েক ঘন্টা পরে মানুষ পরিষ্কার জানতে পেরে যাবে কি হবে না হবে। শুভেন্দু অধিকারীকে হয়তো সন্ন্যাসে যেতে হবে, এটা তার জন্যই মঙ্গল, কারণ তিনি যার হাই ব্লাড প্রেশার নিয়ে ঘুরছে, আমাদের আতঙ্ক, আমাদের আশঙ্কা না নার্ভ টার্ভ ফেটে টেটে যায়। এবং অমিত শাহকে আবার ওই দিল্লিতে বসেই ওই বিহার আর উত্তরপ্রদেশ সামলাতে হবে। অন্যদিকে দিলীপ ঘোষ বলছেন যে তৃণমূল কংগ্রেসের খেলা শেষ, তাই তারা এত লাফালাফি করছে। ঘোষ গুরুত্বপূর্ণ একটা কথা কালকে বলেছে, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্ত্রিসভা তৈরি করে। ওনার এই মন্তব্য বিজেপির অতি উৎসাহী মানুষদের জন্য, যারা ইতিমধ্যেই মন্ত্রিসভা তৈরি করে ফেলেছে। কারণ দিলীপ ঘোষ যাই হোক মাটিতে রাজনীতিটা করেছে, সে জানে পরিস্থিতিটা কি এবং জানে মন্ত্রিসভা তৈরি করার বিজেপির কোনো অবস্থায় বিজেপি নেই। একনিষ্ঠ একজন আরএসএস কর্মী, সে তো কখনো বিজেপির বিরুদ্ধে কথা বলবে না, কিন্তু বাস্তবটা সে জানে, তাই জন্য সে স্টেটমেন্টটা দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় মন্ত্রিসভা তৈরি করে কোনো লাভ নেই। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীর একটি বদ অভ্যাস, তিনি শুধু ধর্নায় বসতে ভালোবাসেন। আমি দেখলাম শুভেন্দু অধিকারী একটা জায়গায় বলছে ভোট হয়ে গেছে, সব হয়ে গেছে, কোনো মারপিট ঝামেলায় যাব না, আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, যা যা রায় হয়েছে। হ্যাঁ, একটা কথা আমাকে বলুন, আচ্ছা বিজেপি তো শাসক হতে চলেছে, আর কয়েক ঘন্টা পর বিজেপির শাসনে আমরা থাকবো, তো 60 দিন ধরে কেন্দ্রীয় বাহিনী কেন রাখা হবে? বিজেপি তো মার খাবে না, বিজেপি হয়তো মারতে পারে। তো অমিত শাহ এই যে আশ্বস্ত করছে বিজেপি কর্মীদের আমরা 60 দিন কেন্দ্রীয় বাহিনী রাখবো, কেন? অমিত শাহও জানে যে আবার ভোট হবে, আবার হারবে, এবং ওই হারের পর যাতে বিজেপি কর্মীরা পালিয়ে না যায় বুথ কেন্দ্র থেকে, কাউন্টিং থেকে, তাই জন্য বলছে আমরা কেন্দ্রীয় বাহিনী রাখছি। তারাই তো নিজেরাই বলছে তারা হারছে। তৃণমূল কংগ্রেস যেই অভিযোগ করেছিল স্ট্রং রুম নিয়ে, সেটা নিয়ে তো নির্বাচন কমিশন সেই অভিযোগ খারিজ করলো। কি নির্বাচন কমিশনকে তো খারিজ করতেই হবে। দেখো ছোটোবেলায় যেরকম প্রেমিক প্রেমিকা ধরা পড়লে পরে মা বাবাকে বলে না আমরা তো প্রেম করিনি, ওই তো দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, ওটা তো আমার প্রেমিক ছিল না, প্রেমিকা ছিল না। তো নির্বাচন কমিশন প্রতিদিনই ধরা পড়ে এবং স্বচ্ছ স্পষ্টভাবে আমরা দেখতে পাই তারা তার শয্যাসঙ্গী বিজেপির সঙ্গে সে বহুবার ধরা পড়েছে, এবং তারা বলবে কি তাতে কোনো লাভ হবে না। আমরা সবাই জানি যে গেরুয়া ঝান্ডাধারী নির্বাচন কমিশন রাতের অন্ধকারে কি কাজ করে, সেটা আমরা দেখতে পেয়েছি ওই পাঁচিলের ওপর যখন লোককে দেখেছি উঠতে। এই যে ভোট শেষ হলো, আমরা দেখলাম ভোট শেষের পরই দেখা গেলো যে গ্যাসের উচ্চ দাম, কি বলবে? এটা তো হবেই, গ্যাস এটা তো হবেই। ভোটের জন্য তারা অনেক কষ্টে টেনে টুনে ছিল, এবারে যখন ভোটটা শেষ হয়ে গেল, আজকে 1 বছর আগে থেকে ইরানের সমস্যা চলছে, কিন্তু আমাদের সরকার কোনো পরিস্থিতিতে কোনো ব্যবস্থা নেয়নি। আমি একটা ছোট্ট কথা বলবো, আচ্ছা এই যে ইরানে এই যে গ্যাসের সংকট, এই তেলের সংকট, এটা কি চায়নাতেও আছে? এটা কি সাউথ কোরিয়াতেও আছে? জাপানেও আছে? নেই। কেন জানেন? কারণ এই সব দেশ অন্তত 6 মাসের জন্য মজুত করে রেখেছে। যুদ্ধটা 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছে, 6 মাস অগাস্ট অবধি তাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভারতবর্ষের কাছে মজুদ আছে 9 দিন। 9 দিনের রসদ মজুত করে তুমি ইসরায়েলে গিয়ে বলে আসছো ফাদারল্যান্ড, কত তোমার বুকের ধক। 9 দিনের তোমার কাছে জিনিস আছে, 10 দিন গিয়ে তুমি কাঙাল। আর তুমি এইটুকু বোঝো না যে আমাকে আগে থেকে মজুত করতে হবে, এই পরিস্থিতি হবে। সাধারণ পথ চলতি মানুষ জানে যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, নেতানিয়াহু বলেছে, খামেনি বলেছে, আর কে কে বললে মোদি অমিত সেটা বুঝবে। আর আমাদের যে অপদার্থ বিদেশমন্ত্রী, ঠিক আছে, সে বুঝবে যে একটা ঘটনা ঘটবার, এই সংকটটা আসবে। আমি জানি না জয়শঙ্কর কোন পরীক্ষা পাস করে উঠেছে, কারণ সবাই জানে হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষে কতটা তেল আর গ্যাস আসে, কিন্তু সেটা জয়শঙ্কর জানতো না, হয়তো সেও টুকে পাস করেছে, ওই রাতের অন্ধকার ইভিএম চুরি করে পাস করেছে।